দর্শক স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, এই মুহূর্তে দেশের সবচেয়ে আগ্রহের কেন্দ্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারির প্রথমার্ধে সেই নির্বাচন হবে বলে সরকার বলছে। তারপরও নির্বাচন নিয়ে সন্দেহ আশঙ্কা নিয়ে জনপরিসরে নানা আলোচনা চলছে। মূলত এই আশঙ্কা তৈরি হয়েছে কয়েকটি ইসলামপন্থী রাজনৈতিক দলের হুমকিতে। তারা পিআরের দাবিতে ইতিমধ্যে রাজপথে শক্তিও প্রদর্শন করেছে। আছে জুলাই সনদ নিয়েও মতবিরোধ। সব মিলিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টা পড়েছে চ্যালেঞ্জের মুখে। আমাদের আজকের এই সময় পুরোটা জুড়েই আলোচনা করব নির্বাচন সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন অতিথি। আমি প্রথমে পরিচয় করিয়ে দিই। আছেন ডক্টর সাইমন পারভেজ, বিশেষ সহকারী বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটি, এবং আরিফুল ইসলাম আদিব, স্নেহ যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনার দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি শুরুতে আপনাকে দিয়ে শুরু করি সাইমন পারভেজ। সেটা হচ্ছে যে আমরা একটা ডক্টর ইউনূসের একটা ইন্টারভিউ দেখছি। সেই ইন্টারভিউতে হঠাৎ করে আওয়ামী লীগের বিষয়টা উনি আলোচনায় নিয়ে আসছেন। উনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, সাময়িক কার্যক্রম তাদের বন্ধ রয়েছে এবং যে কোনো মুহূর্তে তাদেরকে আবার সেটা উইথড্র হতে পারে। হঠাৎ করে কেন আওয়ামী লীগের মতো একটা এই ধরনের একটা, যার জুলাই আগস্টের স্মৃতি আমাদের এখনও ভেতরে গেঁথে আছে, তাদেরকে পুনর্বাসনের বিষয়টা কেন আলোচনা চলে আসলো? কেন প্রধান উপদেষ্টা এই কথাটা বললেন? এবং এটা নিয়ে মানুষের রাজনীতির মধ্যেও এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং যে কারণে আজকে আইন উপদেষ্টাও একটা ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু তারপরও ইউনূসের এই কথাটাই যে কোনো মুহূর্তে দলটা আবার পুনর্বাসিত হতে পারে, এটাকে আপনি কি মনে করেন যে এইটা জুলাই স্পিরিটের সাথে যায় এই ধরনের বক্তব্য? এখন আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি 5 আগস্টের পরে, সেই নতুন বাংলাদেশ যে আমরা পেয়েছি, তাতে হচ্ছে হাজারেরও বেশি প্রাণ দিয়েছেন অনেকেই। একটা বড় সংখ্যক মানুষ হচ্ছে তাদের অঙ্গহানি হয়েছে, তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তো এই যে ছাত্র, শিক্ষক এবং সকল পেশার মানুষ, সকল ধরনের রাজনৈতিক আদর্শের মানুষ একত্রিত হয়ে যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়েছি এবং আমরা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, সেটা একটা অভূতপূর্ব বিষয়। অর্থাৎ এই যে গণহত্যা রক্তের দাগ এখনও শুকায়নি। আসলে যেই আহতরা তারা এখনও পঙ্গু রয়েছেন এবং সেই যে সেই শকে কিন্তু জাতি এখনও সেই ট্রমাটাইজড। এরই মধ্যে যদি আমরা এই ধরনের আলোচনা শুনি, সেটা আমাদের জন্য দুঃখজনক। কিন্তু এখানে একটা টেকনিক্যাল বিষয় রয়েছে মুস্তফা ভাই, সেটা হচ্ছে যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক সরকার এবং ক্ষমতাসীন দল, এই দুইটা ডিফারেন্ট আইডেন্টিটি। এখন বাংলাদেশে এই দুইটা ডিফারেন্ট এন্টিটিকে এক করে দেখা হয়। মানে আওয়ামী লীগ যখন ক্ষমতাসীন দল থাকে তখন তারা এমনভাবে আচরণ করেছে যে তারাই, মানে দলের সকল নেতাকর্মী হচ্ছে সরকারের অংশ। কিন্তু আমরা ওয়েস্টার্ন যে সিস্টেম এবং আমরা যে ডেমোক্রেসির কথা আমরা জানি, সেখানে কিন্তু খুব সেপারেটলি আপনার এই দুইটা জিনিসকে ডিল করা হয়। যে গভর্নমেন্ট থাকবে, যে অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, সেটার সাথে ক্ষমতাসীন দলের একটা বড় ধরনের পার্থক্য থাকবে, তাই না? তো এখন যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয়েছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কিনা, এবং তখন ডক্টর ইউনূস হয়তো মানে এইটা চিন্তা করছেন যে আমাদের যদি হচ্ছে হত্যাকাণ্ডের সাথে, গণহত্যার সাথে যারা জড়িত ছিল, মানে সরকারের অ্যাডমিনিস্ট্রেশনে যারা অংশ ছিল, তাদের বিচারটা জরুরি এবং তাদেরকে রাজনৈতিকভাবে কর্মকাণ্ড চালাতে দিয়ে তো তাদের বিচার বাংলাদেশে এটা সম্ভব না, তাই না? এটা সম্ভব না। কিন্তু আপনি যখন একটা ওয়েস্টার্ন হোস্টের সাথে কথা বলবেন, তখন এই দুইটা যে সেপারেট এন্টিটি আসলে এক বাংলাদেশে, সেটা তাকে বোঝানো কিন্তু খুব কঠিন। যে কারণেই বারবার এই প্রসঙ্গটা আসছে যে ঠিক আছে, তুমি হত্যাকাণ্ডের বিচার করো, যে তোমার দলকে নিষিদ্ধ করা লাগবে কিনা। এটা হচ্ছে একটা টেকনিক্যাল বিষয়। আপনি দল কখন নিষিদ্ধ করতে পারবেন? আমরা কিন্তু ইতিহাসে দেখেছি নাৎসি পার্টির মতো অনেক দলকে আমরা নিষিদ্ধ করেছি। কেন? পৃথিবীর ইতিহাসে দল নিষিদ্ধ করা যাবে যদি গণহত্যার সাথে দল হিসাবে যুক্ত ছিল, এটা আমরা প্রমাণ করতে পারি। এখন নাৎসি যে আইডিওলজি, সেই আইডিওলজিতে ক্লিয়ারলি হচ্ছে এই ধরনের গণহত্যাকে সাপোর্ট করা হয়েছিল। তো আওয়ামী লীগের যে আইডিওলজি, সেটা কিন্তু একটা কভার ডেইফিকেশন আমি বলি। তার মানে হচ্ছে একটা গোপন দেবত্বকরণের রাজনীতি তারা। আওয়ামী লীগ কিন্তু শুধুমাত্র একটা রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে একটা পলিটিক্যাল কাল্ট।
এই পলিটিক্যাল কাল্টের মধ্যে তাদের প্রফেট আছে, ঠিক আছে, তাদের হচ্ছে সেইন্ট আছে, তাদের অনুসারী আছে। এই প্রফেট হচ্ছে শেখ মুজিবুর রহমান এবং তার ফ্যামিলির যে হচ্ছে যে তাদের ওই শেখ হাসিনা রয়েছে, তাদের যে অনুসারী তারা মনে করে যে শেখ মুজিব কখনো কোনো ভুল করতে পারে না। শেখ মুজিব হচ্ছে একটা আনকোয়েশ্চেনেবল ক্যারেক্টার। যেহেতু শেখ হাসিনা হচ্ছে তার সন্তান, শেখ হাসিনাও কখনো ভুল করতে পারেন না। শেখ হাসিনা হচ্ছে একটা কাল্টের লিডার এবং আনকোয়েশ্চেনেবল ক্যারেক্টার। যে কারণে 1 বছর পরও আপনি দেখেন কোনো মেজর আপনি পলিটিক্যাল লিডারকে বলতে শুনেছেন যে হচ্ছে আমরা 5ই আগস্টে ভুল করেছি? তারা এখন একটা ডিনায়ালের মধ্যে বসবাস করছে, কারণ তারা মনে করে তারা ভুল করতে পারে না। শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছে হত্যাকাণ্ডের, সেটা আসলে ভুল না। এখন আমরা তো এই বাস্তবতার কথা জানি, কিন্তু এখন ডক্টর ইউনূস যখন এটা বলছেন, তিনি বলছেন একদিকে যে আমরা কার্যক্রমটা স্থগিত করেছি, আবার রাজনৈতিক দলকে আমরা অপারেট করতে দিচ্ছি না। আমরা অপারেট করতে যে দিচ্ছি না সেটার একটা যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ অপারেট করতে দিলে তারা নানা ধরনের একটা পরিস্থিতি তৈরি করবে। কিন্তু আপনি যখন ওয়েস্টার্ন অডিয়েন্সের কাছে এটা বলার চেষ্টা করবেন, তখন এই দুইটা যে ব্লাড ডিস্টিংশন, সেইটাকে বোঝানো একটু কষ্টকর হয়ে দাঁড়ায় বলে এই টেকনিক্যাল প্রবলেমটা হয়েছে বলে আমি মনে করি। এখন পুনর্বাসনের প্রশ্নটা একটু বলে আমি শেষ করব। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারলে রাজনীতিতে সবচাইতে বেশি লাভবান হবে কোন দল, এটা নিয়ে একটু চিন্তাভাবনা করা দরকার রয়েছে। আমার যে হচ্ছে চিন্তা, সেই চিন্তা অনুযায়ী আওয়ামী লীগ কোন ন্যারেটিভটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে 5ই আগস্টের পর? এই ন্যারেটিভটা যে আগেই ভালো ছিলাম, তাই না? যে দেখেন আমরা কত কষ্টের মধ্যে রয়েছি, কত সহিংসতা হচ্ছে, মাইনরিটিদের ওপরে আঘাত হচ্ছে, মাজারে আঘাত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হয়েছে, কিছু হয়েছে। তো এখন কিন্তু তারা ন্যারেটিভটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, মানুষকে দিয়ে বলানোর চেষ্টা করছে আগেই ভালো ছিলাম। এখন এই সরকার যে গঠন হবে এর 5কে আমরা যদি ফেব্রুয়ারিতে একটা নির্বাচন দেখি, ফেব্রুয়ারি একটা নির্বাচনের পরে যে সরকারটা গঠন হবে, সেখানে যদি এমন কাউকে বসানো যায় যাকে দেখে ইন্ডিয়া বলবে, পুরো বিশ্ব বলবে যে আগেই তো ভালো ছিলাম। হ্যাঁ, অতএব ভারতের যে লক্ষ্য, বিজেপির যে লক্ষ্য এবং আওয়ামী লীগের যে লক্ষ্য এবং বাংলাদেশের একটি রাইটিস্ট পলিটিক্যাল পার্টি বা জামাত ইসলামের যে লক্ষ্য, সেটা কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে এই ক্ষেত্রে। হ্যাঁ, তাদেরকে যতই আপনি আলাদা শক্তি হিসেবে মনে করেন বা একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করেন, তাদের কিন্তু একই মিশন, একই গোল। এবং যদি জামাত ক্ষমতা যায়, সেটা সবচাইতে বেশি উপকৃত করবে আমাদের পার্শ্ববর্তী দেশকে এবং অবশ্যই আওয়ামী লীগকে, কারণ তখন তারা বলতে পারবে আগেই ভালো ছিলাম। ধন্যবাদ। আমি আরিফ আপনার কাছে আসি। সেটা হচ্ছে এই যে ডক্টর ইউনূস ওই ইন্টারভিউতে আরেকটা কথা বলেছেন, তিনি বলেছেন যে বহিঃশক্তি শেখ হাসিনাকে ফেরত আসতে সহযোগিতা করছে, এমন মানে উনি উদ্বেগ প্রকাশ করেছেন। এবং তিনি এই যে বহিঃশক্তির কথাটা, এটাকে কাকে মিন করেছে আপনার কাছে, আপনার অবজারভেশন কি? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখছে সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং আমার সাথে সহ-আলোচক আছেন তাকেও ধন্যবাদ জানাই। প্রথমত বিষয় হচ্ছে যে দেখেন, বহিঃশক্তির কাকে, এই বিষয়টা খুব স্পষ্ট। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের যে মোমেন্টামগুলো আসে, সেই মোমেন্টামগুলোতে আমরা সুস্পষ্টভাবে প্রতিবেশী রাষ্ট্রের একেবারে নগ্ন হস্তক্ষেপ দেখি এবং এটা খুব মানে খোলামেলাভাবে তারা হচ্ছে এটা বলেন এবং তাদের বাংলাদেশের জাতির যে একটা আইডেন্টিটি, যে একটা নিজস্ব যে এজেন্সি, স্বাধীনতার যে এজেন্সি, এটাকে পুরো ডিনায়াল পর্যায়ে হচ্ছে তারা এটা নিয়ে যান এবং তাদের বাহিরেও তাদের এমন একটা দৃষ্টিভঙ্গি থাকে যে বাংলাদেশের স্বাধীনতাটা তারা করুণা করেছে, স্বাধীনতা এই কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই যে বাংলাদেশের স্বাধীনতার প্রতি যে এক ধরনের তাদের তাচ্ছিল্য মনোভাব এবং এইটার সামগ্রিকভাবে হচ্ছে যে একটা বিষয়। আমি এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে বলতে চাই সাইমুর ভাইয়ের সাথে অ্যাড করে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু অ্যাজ এ রাজনৈতিক দল না। আওয়ামী লীগ হচ্ছে, আওয়ামী লীগের দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে স্বাধীনতার পূর্ববর্তী তার এখানকার যে লড়াই সংগ্রাম, সেটাকে আপনাকে একটা লেন্সে দেখতে হবে। স্বাধীনতার পরবর্তীতে তার পুরো ভূমিকাটা, মানে তার ভূমিকাটাই হয়েছে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থের ফ্রেমের মধ্যে হচ্ছে দেখা এবং এখানকার ক্ষমতা কাঠামো পরিবর্তন। এবং আওয়ামী লীগের সাথে গণহত্যা, হত্যা, লুটতরাজ মানে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আপনি দেখেন স্বাধীনতার পরপরই যখনই এখানে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে একটা রাজনৈতিক শক্তি উত্থান হতেছিল জাসদ, তার হাজার হাজার নেতাকর্মীকে একেবারে মানে হত্যা করে ফেলছে। এরপর ৭৫-এর
তারা নিজেরা হত্যাকাণ্ডের শিকার হয়ে গেল। তারপরে ক্ষমতার আসে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় কি করেছে? এরশাদ বিরোধী আন্দোলনের সময় তারা একবার রাজপথে গিয়ে আন্দোলন করছে, গিয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে সংগতি জানছে, আবার রাতের বেলা গিয়ে এরশাদের সাথে মিলেমিশে গিয়ে ইলেকশনে অংশগ্রহণ করছে এবং তার নিজের স্বার্থ আদায় করছে। এবং 91 সালে যখনকার এখানকার ইস্টাবলিশমেন্ট, ইন্ডিয়ান ইস্টাবলিশমেন্ট দেখেছে যে এখানকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করতেছেন বা এককভাবে ক্ষমতায় জন্য নিচ্ছে না, তখনই হচ্ছে এখানকার বাংলাদেশের নির্বাচনকে কিভাবে প্রভাবিত করা যায়, বাংলাদেশের নির্বাচনকে কিভাবে পরিবর্তন করা যায়, তখনই এইটার থেকে হচ্ছে আপনার এই মাস্টার প্ল্যানটা শুরু হলো। 96 ক্ষমতা পরবর্তীতে তারা এসে ধরেন বিরোধী দলের উপর দমন নিপীড়ন করছে এবং 8 সালের যে নির্বাচন সেটা তো একেবারে বাংলাদেশের লাস্ট 25 বছরই যে নির্বাচন, সে নির্বাচন বাংলাদেশের জনগণের কপাল থেকে নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, এই তিনটা জিনিস সরাসরি ভারতের পরোক্ষ কিংবা হচ্ছে এই হস্তক্ষেপে এটা হচ্ছে এখানকার থেকে চলে গেছে। এবং আপনি দেখবেন যে আমাদের সরকারের থেকে যেটা গুম কমিশন করা হয়েছে, সেই গুম কমিশন কিন্তু সুস্পষ্টভাবে বলছে যে গত 15 বছরে এখানকার যে 10,000-এর অধিক মানুষ গুম, খুন, বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেখান শেষে প্রতিবেশী রাষ্ট্রের সুস্পষ্টভাবে তারা অভিযোগ করেছে এবং 3টা সুস্পষ্টভাবে তারা কিন্তু উদাহরণ দিয়েছে। তাহলে একটা রাষ্ট্র আরেকটা স্বাধীন রাষ্ট্রের সংস্থার ভিতরে, সংস্থার কোলাবোরেশনে গুম করছে, বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষরে গুম করছে, নট অনলি শুধু বিরোধী রাজনৈতিক পক্ষ। আপনি দেখেন বিশেষ করে ইলিয়াস ভাইয়ের যে গুম, মানে গুমের পূর্বে তার 1 বছরের রাজনৈতিক অ্যাক্টিভিটি যদি আপনি খেয়াল করেন, এবং তার এই রাজনৈতিক অ্যাক্টিভিটি যখন বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য হয়েছিল, সিলেটে তিনি এককভাবে 1 লক্ষের অধিক বাদের বিরুদ্ধে একটা সমাবেশ করছেন এবং সেই সমাবেশ তিনি হুঙ্কার দিয়েছেন, তখনই হচ্ছে তাকে হচ্ছে আপনার হচ্ছে গুম করে ফেলা হয়েছে এবং তাকে আর কোনোদিন ফেরত দেওয়া হয় না। আপনার 14 সালের পরবর্তীতে রাজনৈতিক হত্যাকাণ্ড এবং এমনকি 9 সালের যে বিডিআর হত্যাকাণ্ড যেটাকে বলা হয়, এই বিডিআর হত্যাকাণ্ড বলাটাই প্রথমে ওখানকার যে একটা হত্যাকাণ্ড হয়েছে সেটাকে ডিনাই করা, এটাকে বলতে হবে স্পষ্ট পিলখানা হত্যাকাণ্ড। বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর তো হত্যাকাণ্ডের সরাসরি এখানে জড়িত ছিল না এবং যে সত্যগুলো এখন কিন্তু সামনে আসতেছে। এরপর আপনি দেখেন যখন আবার ক্ষমতা চ্যালেঞ্জ করছে, 14 সালের ইলেকশনটা কি হলো? 14 সালের ইলেকশনে যখন দেখছে যে শাপলা হত্যাকাণ্ডে যখন চ্যালেঞ্জ করছে, একটা হত্যাকাণ্ড এখানে সংগঠিত করছে এবং এর পরপরই যখন 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, বরিশাল, সিলেট, খুলনা এবং হচ্ছে রাজশাহী, 4টায় যখন বিএনপি এবং হচ্ছে তারা ভূমিধস জয় পেয়েছে, এরপরে জাতীয় নির্বাচনটা হইতেই দিল না। কী করলো? 153টায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মানে এইরকম হিস্ট্রিতে, মানে সে কেন দেয় না? দেশে যে নির্বাচন হইলেই এখানে বিএনপি বা অন্য দলের একটা সম্ভাবনা আছে। তো ফলশ্রুতিতে এই যে তার যে পুরো মেকানিজম, এবং 14 সালের ইলেকশন যখন করতে পারে না তখন এরশাদকে নিয়ে হচ্ছে মেডিকেল অসুস্থ দেখায়া, ঠিক আছে, একেবারে এখানকার আপনার ভারতে তখনকার পররাষ্ট্র সচিব যে ছিলেন তিনি এখানে চলে আসছেন, এসে সরাসরি যেগুলো পরবর্তী বক্তব্যে আসে এবং 8 সালে নির্বাচনে তাদের বইয়ে স্পষ্ট বলছে মইনিয়াকে রাষ্ট্রপতি করার লোভ দেখিয়ে তাকে হচ্ছে একেবারে একচেটিয়া হচ্ছে ক্ষমতা কাঠামোর জায়গায় নিয়ে আসে। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে ভারতকে মিন করেছে প্রধান উপদেষ্টা? হ্যাঁ, অবশ্যই মিন করেছেন এবং তিনি তো সেটা এর আগেও অন্য বক্তব্যে ইনডাইরেক্টলি তিনি হয়তো রাষ্ট্রের প্রধানের জায়গা থেকে সরাসরি হয়তো বলতে পারে না, কিন্তু এগুলো খুব সুস্পষ্ট। আমরা রাজনৈতিক জায়গা থেকে আমরা এগুলো অনেক আগে থেকেই বলছি যে বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ, এই ধরনের ইন্ডিয়ার বিরুদ্ধে যে সীমান্তে হত্যাকাণ্ড, এগুলো নিয়ে আমরা খুব সুস্পষ্ট বক্তব্য, এবং বক্তব্যের ফলে আমরা নানা ধরনের মানে আমরা কয়েকবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। 19 সালে আমরা যখন সীমান্ত হত্যার বিরুদ্ধে অনশন করছি, তারপর ডাকসুতে সরাসরি আমাদের উপর হামলা হয়েছে, আমাকে পুরো নৃশংসভাবে, এবং এটা ইন্ডিয়ার প্ল্যানে হামলা হয়েছে। আচ্ছা, আমি সাইমন ভাইয়ের কাছে একটু আসি। সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস কি শুধু কি ইন্ডিয়াকে মিন করেছে? উনি বলছে বহিঃশক্তি বলতে শুধু কি ইন্ডিয়া আমাদের জন্য এই বড় ধরনের একটা মানে প্রতিবন্ধকতা, অন্য কোনো দেশ কি এই কোলাবোরেশনের সাথে আছে কি না? না, ডক্টর ইউনূস আসলে কোন দেশকে মিন করেছেন সেটা তো এভিডেন্স ছাড়া আসলে আমি সেই বিষয়ে বলতে চাচ্ছি না। হ্যাঁ, কিন্তু আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রসঙ্গে ও কথা বলছিল যে আমরা জামাত ইসলামের মধ্যে এক ধরনের পিয়ার নিয়ে বিশেষ করে একটা দ্বিচারিতা দেখতে পাই। যেমন হচ্ছে একদিকে তারা কিন্তু সমস্ত আসনে ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছেন। আচ্ছা, আমি পিয়ার নিয়ে আপনার সাথে
একটু পরে আলোচনা করব। আমি যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের বিষয়টা, আওয়ামী লীগের ফেরত আসলে আপনি মনে করেন যে মানে জাস্ট আপনার কাছে আমি মানে ছোট করে জানতে চাচ্ছি যে এটা কি আপনি মনে করেন যে জামাত লাভবান হবে? আওয়ামী লীগ আসলে জামাত লাভবান হবে কিনা, তো এটা তো নির্ভর করবে যে আওয়ামী লীগের সাথে জামাতের বোঝাপড়াটা কি। যদি হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন জামাত ক্ষমতায় আসে সেই ধরনের শর্তের উপরে বেস করে, তাহলে অবশ্যই আওয়ামী লীগের জন্য এবং জামাতের জন্য দুই পক্ষের জন্য একটা উইন উইন সিচুয়েশন হবে। যদি হচ্ছে মানে পার্শ্ববর্তী দেশেও এই ধরনের ডিলের সাথে থাকে, তাহলে আমরা সেই ভবিষ্যৎ দেখতে পাবো। তাহলে বিএনপি সেক্ষেত্রে এখন ভূমিকাটাকে, বিএনপি তো বারবার বলছে যে ওনারা কোনো নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ চায় না, বিএনপি চায় বিচারিকভাবে আওয়ামী লীগ যদি দল হিসেবে দোষী হয় তাহলে তার আইনে যা বলা আছে সেভাবেই হবে। তো সেক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগ কতখানি অপরাধ করেছে, দল হিসেবে বিচার করার যে প্রক্রিয়া আমরা জানি যে যে আইনটা করা হয়েছিল ওয়ার্ড ট্রাইব্যুনালের, সেই জায়গায় এই দল হিসেবে বিচার করার বিষয়টা বাদ দেওয়া হয়েছিল, তাহলে পরে কি সেটা অ্যাড করেছিল কি না? এখানে বিষয়টা হচ্ছে কি যে আপনি দল হিসাবে বিচার করার জন্য যে এভিডেন্সগুলো দরকার, সেই প্রক্রিয়া একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কিন্তু পারেশ ভাই আপনার কাছে আবার আসি, সেটা হচ্ছে যে আমরা যে ফেব্রুয়ারিতে আমাদের একটা নির্বাচন হওয়ার জন্য সরকার প্রতিদিনই বলছেন, ডক্টর ইউনূসকে যেই জিজ্ঞেস করছে উনি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন উনি করবেনই, কিন্তু মাঝখানে আমাদের কিছু সমস্যা এখনো রয়ে গেছে, যেমন জুলাই সনদ নিয়ে, তারপরে আপনার আরও কিছু বিষয় যেমন গণপরিষদ, নতুন সংবিধান, এগুলো নিয়ে নতুন রাজনৈতিক দল এনসিপি কথা বলছে, আবার কয়েকটি ইসলামী দল পিআর নিয়ে খুব বেশি মাতামাতি করছে এবং তারা একজোট হয়ে রাস্তায় ইতিমধ্যে একটা আন্দোলন করেছে এবং নেক্সটে নানা ধরনের কর্মসূচি দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি নির্বাচনটাকে আমাদের গৌণ হয়ে যাচ্ছে কিনা এইসব আন্দোলনের? এটা খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি, আমাকে একটু সময় দিবেন এটার জন্য। এখন দুইটা ভাগ এখানে আছে। প্রথম দিকে হচ্ছে যে কিছু খুবই সিগনিফিক্যান্ট রিফর্মের আপনি কথা বলেছেন, তার মধ্যে একটা আবার পিআরের কথাও বলেছেন, পিআর নিয়ে আন্দোলনে যাচ্ছে বা যাওয়ার চেষ্টা করছে ইত্যাদি কথা বলেছেন। আর প্রথম যে অংশটা আপনার নির্বাচন হচ্ছে কিনা বা হবে কিনা, সেটা সুস্পষ্ট উত্তর, নির্বাচন হবেই। এবং ফেব্রুয়ারির প্রথম ধাপেই যে নির্বাচন, সেই নির্বাচনে যে বাংলাদেশের যে গণতান্ত্রিক শক্তিগুলো এবং বাংলাদেশের যে এখন অন্তর্বর্তী সরকার, তারা একমত যে নির্বাচন হবে। অর্থাৎ কোনো কারণেই এই নির্বাচন হচ্ছে রাজনৈতিক দলগুলো পেছাতে দিবে না। এখন আমি দ্বিতীয় প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে আপনি খুবই হচ্ছে যৌক্তিকভাবেই বলেছেন যে জুলাই সনদ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে সামান্য দ্বিমত রয়েছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। 5ই আগস্টের পরেই আমরা প্রথম দেখলাম যে ক্ষমতার পালাবদল হচ্ছে রাজপথে লাঠি, লগি, বৈঠা নিয়ে হয়নি। ক্ষমতার পালাবদলের যে একটা দলের সাথে একটা দলের আলোচনা এবং আলোচনার ভিত্তিতে ঐক্যমতে পৌঁছা, এটা বাংলাদেশের ইতিহাসে এরকম সুন্দরভাবে কিন্তু আমরা কখনো দেখিনি। আমরা শুধু বেশিরভাগ সময় আমরা নিউজ করি বিভেদ নিয়ে, কিন্তু ঐক্যমত নিয়ে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই তিনটি শক্তি মূলত আমরা দেখি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি, এনসিপি এবং জামাত ইসলামী, একটা বড় অংশে কিন্তু ঐক্যমত হয়েছে তারা এবং সামনের দিকে তারা এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে আপনি দেখবেন যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও তৈরি হয়েছে। তারা একজন আরেকজনের সাথে হাসি ঠাট্টা করেন, যে বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন তারা। এই যে সৌন্দর্য, এই যে বিভেদেরও সৌন্দর্য থাকে, ডিসএগ্রিমেন্টেরও যে একটা বিউটি থাকে, সেটাই হচ্ছে আমাদের পলিটিক্সের বিউটি। যে কারণে যে বিষয়গুলো নিয়ে দ্বিমত রয়েছে, সেই দ্বিমতের বিষয়গুলো আমার কাছে মনে হয় এই রাজনৈতিক দলগুলো মিলে একটা সিদ্ধান্ত তারা পৌঁছাতে পারবেন। কারণ একটা জিনিস নিয়ে দেখেন, একটা বড় ধরনের আলোচনা হয়েছিল যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে। আপনি দেখেন তারেক রহমান, আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু নিজে, আমি যতদূর জানি, তিনি বলেছেন যে যদি ক্ষমতা কমানো হয় প্রধানমন্ত্রীর, আমার কোনো এখানে আপত্তি নাই। যেহেতু তার কোনো আপত্তি নাই, তারই হচ্ছে এটা স্টেকটা আমরা বেশি বলে আমরা মনে করছি, সে কারণে বিএনপির কিন্তু বাকি যারা নেতা রয়েছেন তারাও সেটাকে মেনে নিয়েছেন এবং আমরা দেখেছি যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেই নিয়মে কিন্তু আমরা এসে দাঁড়িয়েছি। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল তাদের পজিশন থেকে কিন্তু ছাড় দিচ্ছে এবং একটা ঐক্যমতে বিভিন্ন ক্ষেত্রে পৌঁছাচ্ছে। এখন সেকেন্ড যে পার্টটা পিআর, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পিআর নিয়ে কিন্তু রাজপথে একটা শক্তি যাচ্ছে, কয়েকটা শক্তি যাওয়ার একটা চেষ্টা করছে, অলরেডি এক দফা অলরেডি গেছে।
এখন এটা একটা দ্বিচারিতা। কেন এটা একটা দ্বিচারিতা? যে একদিকে ওনারা বলছেন পিআর ছাড়া আমরা নির্বাচন করব না, আর একদিকে 300টা আসনে তারা ক্যান্ডিডেট ফাইনাল করে ফেলেছেন। এখন আপনি যদি পিআর নিয়ে এত সিরিয়াস হন, তো পিআরে আসলে কি হয়? এই পিআরে তো হচ্ছে ভোটটা হবে দলীয়, ভোটটা তো ক্যান্ডিডেট নিয়ে হবে না। আপনি যে প্রত্যেকটা আসনে ক্যান্ডিডেট দিয়ে দিচ্ছেন, ক্যান্ডিডেটরা জনসংযোগ করছেন, ক্যান্ডিডেট ভিত্তিকই করছেন, প্রার্থী ভিত্তিক জনসংযোগ করছেন, যেটা আসলে ফার্স্ট পাস দ্য পোস্ট সেই সিস্টেমে, এফটিপি সিস্টেম, মানে যে সিস্টেম এখন এক্সিস্টিং সিস্টেম রয়েছে সেই সিস্টেম আপনি মেনেই হচ্ছে ক্যান্ডিডেট দিয়ে ক্যান্ডিডেটরা জনসংযোগ করছে। আবার আপনি এইখানে এসে বলছেন যে পিআর ছাড়া আপনি নির্বাচন করবেন না। তার মানে কি? তার মানে হচ্ছে একটা নেগোসিয়েশন করার জন্য, বিএনপিকে চাপে রাখার জন্য বা অন্যান্য সরকারকেও চাপে রাখার জন্য তারা এটা করছেন। কিন্তু পিআর কি সেটা একটু আমাদের বোঝা দরকার। যদি আপনি আমাকে একটু সময় দেন, বাংলাদেশে গতানুগতিকভাবে এমপির রোলটা কি, মেম্বার অফ পার্লামেন্টের রোল কি এবং পিআর কি, এই দুটো জিনিস আমাদের বোঝাটা দরকার। পৃথিবীর অন্যান্য দেশে, যেসব দেশে হচ্ছে একটু তারা অর্থনৈতিকভাবে উন্নত, সেই সব দেশে এমপির কাজ হচ্ছে ল মেক করা, আইন তৈরি করা, পলিসি নিয়ে কাজ করা। বাংলাদেশ এমপির কাজ কি আপনি আমাকে বলেন? বাংলাদেশের এমপির সাথে জনগণের যে সম্পর্ক, সেটা ল মেকিংয়ের সম্পর্ক না, সেটা সম্পর্ক হচ্ছে আমার রাস্তাটা খারাপ, আমার ছেলের একটা চাকরি লাগবে, আমি একটা জায়গায় হসপিটাল যাচ্ছি, আমি সেখানে চিকিৎসা পাচ্ছি না, আমার যে ধান ক্ষেত সেই ধান ক্ষেতে হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, আমি ঠিকমতো সার পাচ্ছি না, আমি বীজ পাচ্ছি না, আমার যে বেসিক নিড সেটা আমরা এখন আমাদের দেশে ফিল আপ করতে পারিনি। যে কারণে ল মেকিংটা পরের বিষয়, আগে হচ্ছে আপনার বেসিক নিডটা ঠিক করতে হবে। অর্থাৎ জনগণের সাথে এমপির যে সম্পর্ক, সেটা বেসিক নিড ফিল আপ করার সম্পর্ক। এই দুটো জিনিস জেনে আমরা এখন পিআরের আলোচনায় যাই। এখন পিআর কি? পিআর হচ্ছে যে আপনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ভোট দিবেন, ভোট দেওয়ার পর সমস্ত ভোট একসাথে যোগ করা হবে, যোগ করার পরে সেটার পার্সেন্টেজ অনুযায়ী একটা সিটের বরাদ্দ হবে। ধরুন জামাত হচ্ছে 20% ভোট পেলেন, একটু বাড়িয়েই দিলাম, হ্যাঁ, জামাত হচ্ছে 20% ভোট পেলেন, ভোট পেলে তারা 300টা আসনের অনুপাতে 60টি আসন সেখান থেকে পাবেন। কিন্তু তারা কিন্তু 300টা আসনে ক্যান্ডিডেট দিয়ে দিয়েছেন। এখন 300টা আসনে ক্যান্ডিডেট হয়ে গেল, তারপরে ভোট দিল, এখন জনগণ এবং তাদের লিস্ট থেকে 60 জনকে ওই 300 জন থেকে চুজ করতে হবে। এখন দেখা গেল এমন আসন তারা চুজ করলেন যেখানে আসলে তাদের প্রার্থী আসলে জয়লাভই করেনি সেখানে, কারণ একটা সমঝোতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আবার যে হচ্ছে 40% ভোট পেল, সে হচ্ছে 120টা আসন পেল। এখন 120টারও বেশি আসনে তার প্রার্থী হয়তো বেশি ভোট পেতে পারে, কিন্তু বেশি ভোট পাওয়ার পরও সেই আসন কিন্তু সে পাবে না, তাকে পার্টির লিস্টিং অনুযায়ী 120টা আসনই তাকে পেতে হবে। এখানে প্রবলেমটা কী তৈরি হচ্ছে দেখেন, প্রবলেমটা হচ্ছে যে ভোটাররা তার নিজের প্রার্থী দেখে ভোট দিতে পারছেন না, ভোট দিলেও যে প্রার্থীকে বেশি ভোট দিয়েছেন তিনি তাদের এমপি কিন্তু হচ্ছেন না। এটা নির্ভর করছে দলের উপরে, দল কোন লিস্ট ধরে এমপি নির্বাচন করবে সেটার উপরে। তার মানে জনগণের হাত থেকে ক্ষমতা আপনি দিয়ে দিচ্ছেন দলের হাতে। আপনি এটা করতে পারেন কোন দেশগুলোতে? যেখানে আপনার বেসিক সার্ভিস কমপ্লিটলি কনফার্মড, যে আপনি রাষ্ট্রের যে সংগঠনগুলো রয়েছে, রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, রাষ্ট্রের যে ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থায় আপনি আপনার যত স্বাস্থ্যের সুবিধা, আপনার এডুকেশনের সুবিধা, আপনার এগ্রিকালচারের সুবিধা সব আপনার নিশ্চিত হয়ে আছে। আপনার জনপ্রতিনিধি দরকার নাই, আপনি তারা আইন বানাক, আপনি হচ্ছে আপনার মতো হচ্ছে যে আপনি আপনার দলকে ভোট দিবেন, সেখান থেকে আপনার দলের যে কোনো একটা জনপ্রতিনিধি আপনার এরিয়ায় আপনি পাবেন। কিন্তু আমাদের বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতায় কিন্তু আমরা এখন আমাদের নিজেদের জনগণের সাথে সম্পর্কযুক্ত একটা এমপি ছাড়া আমরা কিন্তু জনগণের চাহিদাগুলো পূরণ করতে পারবো না। এখন আরেকটা যেটা একটা বড় প্রবলেম পিআরের, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে দিয়ে আপনি কি করবেন, কিভাবে করবে? অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একজন সৎ মানুষ, একজন মানুষ জনপ্রিয় মানুষ, সে এমপি হতে চায়, আপনি পিআর সিস্টেমে তাকে কিভাবে এমপি বানাবেন? সে তো দল করে না, তাকে আপনি কিভাবে এমপি বানাবেন? এটা বড় ধরনের ফল্ট এখানে রয়েছে। তারপর হচ্ছে উইক গভর্নমেন্ট, তার মানে আপনি 40% ভোট পেলেও আপনি হচ্ছে সরকার গঠন করতে পারছেন না। যেসব দেশকে আমরা অনেক উন্নত দেশ আমরা মনে করি, যেসব দেশে পিআর রয়েছে, জার্মানিতে রয়েছে, সুইডেনে রয়েছে, স্ক্যান্ডিনেভিয়ান বিভিন্ন দেশে রয়েছে, তাদের কিন্তু বারবার সরকার চেঞ্জ হয়, বারবার সরকারের পতন হচ্ছে, বারবার সরকার আসছে। এখন তারা তাদের একটা শক্তিশালী ইনস্টিটিউশন দিয়ে তারা এটাকে মেকআপ করতে পারে। আপনি একটু বাংলাদেশে চিন্তা করে দেখেন তো, যে বাংলাদেশের সংসদ 1 বছর পর পর ভেঙে যাচ্ছে, তখন কি হবে? হর্স ট্রেডিং হবে। হর্স ট্রেডিং হচ্ছে আপনি এমপি কিনে নেবেন,
একটা দল থেকে 10টা এমপি নিয়ে নিলেন, একটা দল থেকে 5টা এমপি নিয়ে নিলেন। এটা একটা বড় ধরনের অরাজকতা তৈরি করবে। আচ্ছা, তাহলে এই যে এই দলগুলো কেন এই ডিমান্ডটা করছে, তারা কি এটার ডিফিকাল্টিসটা বুঝতে না নাকি? না, তাদের পক্ষে কিছুটা যুক্তি রয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমরা যেটা বলছি যে দলীয়, বিশেষ করে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান নিজেই বলছেন যে দলীয় প্রধানের যে ক্ষমতা, সেই ক্ষমতার চাইতে জনগণের ক্ষমতাটা বেশি গুরুত্বপূর্ণ। পিআর সিস্টেমে দলীয় প্রধানের ক্ষমতা এবং দলের ক্ষমতা জনগণের চাইতে বেশি হবে, কারণ তারাই আসলে এমপি সিলেক্ট করবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান খুব সুস্পষ্টভাবে আমাদের বলেছেন যে দলীয় প্রধান হিসাবে আমি নির্বাচিত করার চাইতে জনগণের ভোটে আপনাদের নির্বাচিত হয়ে আসতে হবে, যে কারণে আমরা পিআরের বিরোধিতা করছি। এবং আমরা আরেকটা জিনিস মনে করছি, পিআর দলীয় প্রধানদের স্বৈরাচারী করে ফেলা, অথরিটেরিয়ান করে ফেলার একটা নিয়ামক হিসাবে দাঁড়াতে পারে এবং নতুন করে শেখ হাসিনার মতো স্বৈরাচার তৈরি করতে পারে, যে কারণেই বিএনপির পক্ষ থেকে আমরা সেটার বিরোধিতা করছি। একটা বিষয় হচ্ছে যে আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর চেষ্টা করতেছেন, আবার এই পিআর হলে সেটা আরো বাড়বে। এক্স্যাক্টলি, যে কারণেই আমি এটা দিয়ে শেষ করি, যে কারণেই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এটা খুবই সুস্পষ্টভাবে বলেছেন যে আমাদের প্রার্থীদের, বিএনপি থেকে যাদের প্রার্থী দেওয়া হবে তাদের জনগণের সাথে সম্পৃক্ত হয়ে তাদের ভোটেই তাকে জিতে আসতে হবে। দলীয় প্রধান হিসাবে উনি তাদেরকে এমপি বানাবেন না, বরং জনগণের ভোটেই তাদের নির্বাচিত হয়ে আসতে হবে। আরিফ, আপনাদের পিআরের পক্ষে তো আপনারা কিছুদিন ছিলেন, এখন মানে দুই পক্ষে এখন শুনছি যে আপনারা উচ্চকক্ষে পিআর চান এবং আপনারা জুলাই সনদের সংবিধানে অন্তর্ভুক্তও চান, বেশ কয়েকটা দাবি আছে। এই দাবিগুলো আপনারা কতখানি মানে পূরণ করতে পেরেছেন এবং কি আগামী খুব শিগগিরই নাই 15 অক্টোবর কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এর মধ্যে কি এ বিষয়ে কোনো সমাধান আসবে বলে মনে করেন? আবার ধন্যবাদ আপনাকে। আমাদের দাবিগুলো খুব সুস্পষ্ট ছিল। এটা শুধু আমাদের দল আত্মপ্রকাশের পর থেকে না, আমাদের 8ই সেপ্টেম্বর 24 সালে আমাদের যে নাগরিক কমিটির আত্মপ্রকাশ ছিল, সেই নাগরিক কমিটি আত্মপ্রকাশের পর থেকে আমরা বলেছিলাম যে বাংলাদেশের যে 54 বছরের যে ক্ষমতা কাঠামো, যে রাজনৈতিক সংস্কৃতি, যে রাজনৈতিক এখানকার যে কাঠামোর মাধ্যমে শাসন ব্যবস্থা, সেটার একটা আমূল পরিবর্তন, মৌলিক পরিবর্তন, এবং এটার স্থায়ী সমাধানটা হচ্ছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান। এবং একই সাথে আমরা আরও একটি দাবি করে আসছিলাম যে আমরা বলে আসছিলাম যে উচ্চকক্ষে পিআর, আমরা নিম্নকক্ষে পিআর, এটা আমাদের দলীয়ভাবে কখনোই দাবিটা ছিল না, যেটা মাঝে মাঝে এটা আসলে অনেক সময় ধোঁয়াশা তৈরি করে। ফলে আমাদের দাবিটা খুব সুস্পষ্ট ছিল। আর জুলাই সনদের বিষয়টা আমাদের যেটা ছিল যে জুলাই সনদের এই যে দীর্ঘ 7 থেকে 8 মাস প্রায় 33টি রাজনৈতিক দলের যে বিষয়গুলো ঐক্যমতে আসছে এবং সেখানে বেশ কিছু সাংবিধানিক ক্ষেত্রে যে সুপারিশগুলো করা হয়েছে, সেগুলো আসলে রাষ্ট্রের বর্তমান যে সংবিধান, সেই সংবিধানের বেসিক স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করে বেসিক স্ট্রাকচারের অল্টারনেটিভ একটা কাঠামো দিচ্ছে। ফলশ্রুতিতে এইটাকে যদি সঠিক আইনি ভিত্তির মাধ্যমে যদি সুরক্ষিত না হয়, তাহলে যে আপনার মানে একটা বেসিক পরিবর্তন, মানে ধরেন আপনার এনটিভি নির্দিষ্ট লোগো আছে, এনটিভি নির্দিষ্ট কালার আছে, যে কালার, লোগো এবং মাধ্যমে এনটিভি হয়। তো এখানে বেশ কিছু পরিবর্তনে যেটা সাজেস্ট করছে, সেটা হইলে আসলে এটা এই সংবিধানকে আপনি রেখে সেই পরিবর্তনগুলো আসলে করতে পারবে না। তাহলে এটা সমাধানটা কি? সমাধানটা আমরা স্পষ্ট বলছি যে আগামী সংসদে যারা নির্বাচিত হবে তাদেরকে একই সাথে 2টা ম্যান্ডেট করে দাও। একই সাথে তারা নতুন সংবিধান প্রণয়ন করার ম্যান্ডেটটা পেয়ে যাবেন এবং একই সাথে তারা আইনসভারও সদস্য হিসাবে একটা সদস্য নির্বাচিত হতে পারেন। অর্থাৎ একই লোককে আপনি 2টা ম্যান্ডেট দিয়ে করাটা আমি ঠিক বুঝিনি এবং ব্যাপারটা হচ্ছে যে বলতেছি। তো সেই জায়গার থেকে আমরা যেটা দেখছি যে এখানের বিএনপি থেকে যে দাবিগুলো করা হয়েছে কিংবা জামাত, তাদের দাবিগুলো কিন্তু সময়ের পরিবর্তনে, সময়ের সাথে সাথে তারা পরিবর্তিত হয়েছে এবং সেখানে তারা জামাত প্রথমে বলেছিল যে এটার আইনি ভিত্তির জন্য গণভোট হওয়া উচিত এবং সর্বশেষ তারা এখানে যে প্রস্তাবটি দিয়েছে যে সাংবিধান রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এবং সাংবিধানিক আদেশের মাধ্যমে পরিবর্তন করা দেওয়া উচিত। বিএনপির পক্ষ থেকে বারবার প্রথম থেকে বলে আসছিল যে না, এখানে রাষ্ট্রের মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না, এখানের পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে এই পরিবর্তনটা চায়। এবং সর্বশেষ আবার বিএনপিও তার সে জায়গা থেকে কিছুটা সরে এসে বলছে যে যদি আইনি ভিত্তি দেওয়ার কোনো উপায় বা মাধ্যম থাকে সেটা তাহলে সাজেস্ট করুক, আমরা আলোচনা করে দেখি, অথবা
আপিল বিভাগের হচ্ছে সাজেশন চাওয়া হোক, তারা এইটার একটা সলিউশন দেওয়া হোক। আমরা যে জায়গাটি বলছি যে দেখেন 84টি যে বিষয় ঐক্যমত কমিশন সর্বশেষ আলোচনা করছিল সেখানে 75টি পর্যন্ত সকল দল একমত। মূল যে জায়গাটার এখানে এখন দ্বিমতটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে আপনার উচ্চকক্ষে পিয়ার হবে কি হবে না, এবং আমাদের যে সংবিধান সেই সংবিধানে তো দ্বিকক্ষ বলে কোনো কাঠামো নাই। তাহলে আপনি এইটাকে একটা আমূল পরিবর্তন করতে হবে, একটা নতুন একটা আপনাকে সংসদ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আপনি আসতেছেন। এবং একই সাথে আপনার হচ্ছে এখানে একটি প্রস্তাব হয়েছে যে প্রধানমন্ত্রী থাকাকালীন আপনার হচ্ছে দলীয় প্রধানে না থাকা, এবং রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো, এটা সাইমন ভাইও অ্যাড্রেস করছেন যে উন্নত রাষ্ট্রগুলোতে প্রতিষ্ঠান শক্তিশালী হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের উপরে কোনো ব্যক্তি ঊর্ধ্বে উঠতে পারে না। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে ব্যক্তিকে দেবতার পর্যায়ে নিয়ে যাওয়া হয় এবং একটা কাল্ট নির্মাণ করা হয়, ব্যক্তির নামে স্লোগান, ব্যক্তির নামে দল, ব্যক্তির ছবি, মানে ব্যক্তিকে কেন্দ্র করেই একটা রাজনীতি নির্মাণ করা হয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার জন্য তো কিছু প্রস্তাব হ্যাঁ, আসছে আমি ওই অলরেডি। জায়গাটা বলি, তো সেই জায়গা থেকে এখানের তারা যে পরিবর্তনগুলো করা হয়েছে, এখানে প্রথমত হচ্ছে ক্ষমতার ভারসাম্য, সেটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং আর মধ্যে একটা ভারসাম্য, এবং একই সাথে বিচার বিভাগ, আইন বিভাগ এবং হচ্ছে আপনার লেজিসলেটিভ, তিনটার ভিতরে হচ্ছে ক্ষমতার ভারসাম্যর জায়গাটা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানকার যে প্রতিষ্ঠানগুলোর নিয়োগগুলো আমরা দেখেছি সব কিছু প্রধানমন্ত্রীর হাতে থাকে। সেক্ষেত্রে এটাকে একটা সাংবিধানিক, আমরা বারবার বলে আসছিলাম এনসিসি করার জন্য, একটা সাংবিধানিক কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য, জাতীয় সাংবিধানিক পরিষদ করার জন্য। যদিও এটা আলাপ আলোচনার মধ্যে আমরা সেই জায়গা থেকে জাতীয় ঐক্যমত্যের আশায় বিএনপির দাবি এবং অন্যান্য দাবির প্রেক্ষিতে আমরা পরবর্তী বলছি যে এটাকে আরেকটু নমনীয় করে হচ্ছে এটাকে সাংবিধানিক বিধিবদ্ধ কমিটির মাধ্যমে নিয়োগ করা। কারণ বিএনপির পক্ষ থেকে যেটা হচ্ছে যে এই 4টি জায়গায় কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। নোট অফ ডিসেন্ট দিয়ে রাখার ফলে যেটা হচ্ছে যে এই 4টি তারা নাও করতে পারেন, তাদের সেই জায়গাটি তারা রেখেছেন। এখন বিষয় যেটি হচ্ছে যে যদি একই সাথে প্রতিষ্ঠান কখন শক্তিশালী হবে, যখন ওই প্রতিষ্ঠান ব্যক্তির চেয়ে তার একটা নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে চলতে পারবে। আমাদের যে বর্তমান এক্সিস্টিং যে সংবিধান আসলে স্বৈরাচার বানায় না, কিন্তু সংবিধানের মাধ্যমে স্বৈরাচার হওয়ার কিছু উপাদান থাকে যায়, যে উপাদানকে যারা ভালো তারা ইউটিলাইজ করে না, কিন্তু যারা খারাপ, যারা ইন্টেনশন, সে তো খারাপ কাজে ইউটিলাইজ অবশ্যই করবে। এবং আমাদের যে প্রিভিয়াস হিস্ট্রি, সেই হিস্ট্রিতে দেখছি এটা সকলেই ইনক্লুডিং জাতীয়তাবাদী দল থেকে শুরু করে চেষ্টা করেছে। আওয়ামী লীগ সর্বোচ্চ পর্যায়ে সফল হয়েছে, বিএনপি সর্বোচ্চ পর্যায়ে সফল হতে পারে না, কারণ আপনি এই ধরনের চেষ্টাটা করেনি হয়তো বা না করে না এই ধরনের বিষয়টা না। এখানে তো বাংলাদেশের ক্ষমতা কাঠামোর ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলোর ক্ষেত্রে হচ্ছে যে বিএনপি সবগুলো জায়গায় সফল হয় না। আপনি বিএনপি দেখেন প্রত্যেকবারই তত্ত্বাবধায়কের মাধ্যমে যারা ক্ষমতায় আসার পরে কিভাবে যেন তারা দলে থেকেই নির্বাচন করা একটা প্রবণতা তৈরি। 91 সালে তত্ত্বাবধায়কের মাধ্যমে ক্ষমতায় আসছে, তাদের কথা ছিল যে ক্ষমতায় যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অন্তর্ভুক্ত করবে। সেই মুহূর্তে আপনি দেখবেন এখন যে বক্তব্যগুলা 24-এর অভ্যুত্থানের আগে বিএনপি যে বক্তব্যটা দিত, আওয়ামী লীগ তার বিপরীত বক্তব্য দিত। 96-এর আগে ঠিক আছে, বিএনপি যে বক্তব্যগুলো দিত বলতে যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে আনা মানে এটা একটা, কিন্তু আলটিমেটলি কিন্তু বিএনপি 15 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছিল তত্ত্বাবধায়ক সংবিধান অন্তর্ভুক্ত করার জন্য, এবং সেটা বাধ্য হয়ে করছে, তো নট অনলি নিজের থেকে করছে, আপনাকে আবার একটা 15 দিনের জন্য একটা সংসদ শুধুমাত্র তার আগে সংসদে তো বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না, আওয়ামী লীগ পদত্যাগ করার পরে নির্বাচনটা জরুরি ছিল এটা আনার জন্য। আপনাকে তো ব্যাপারটা বুঝতে হবে। যেই জায়গা থেকে কি হচ্ছে যে তাদের ইচ্ছা ছিল না, যদি তাদের যে থাকতো তাহলে কি হতো, আওয়ামী লীগ এবং জামাতের যে ছিল, এটার কি বলে আপনার হচ্ছে যে সংসদ ছিল, তাদের তো দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার আন্ডার হবে, তাহলে আপনার তাদের সংসদ সদস্য এবং তাদেরটা মিলে তখন তো সে সংখ্যাগরিষ্ঠতা তো একটা সংসদে যখন বিল উত্থাপন করতো তখন তো সেটা পাশ হয়ে যেত। কিন্তু বিএনপির পক্ষ থেকে তার চেষ্টা করেছে, কিন্তু যখন রাজপথের আন্দোলনের কারণে সেটাও না। আবার আপনি দেখেন 1 থেকে 6-এর পরবর্তীতে আপনার প্রধান বিচারপতির এই যে বয়স বাড়ানো নিয়ে, যেটা নিয়ে একটা পরবর্তীতে রাজনৈতিক টার্মোইল হয়, এবং সর্বশেষ তো এটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা এসে করে ফেলছে। তাহলে আমরা এখানে যেটা দেখি যে আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতায় যাওয়ার পরেও ক্ষমতা ধরে রাখার একটা প্রবণতা আমরা দেখি। ফলশ্রুতিতে আমার এখানে যেটা করতে হবে যে এই যে প্রধানমন্ত্রী এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্রের সকল ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, এটার যদি ব্যালেন্স না হয় তাহলে হচ্ছে কি আপনার পুরো রাষ্ট্রের দল এবং হচ্ছে সরকার, মানে 3টা জিনিস একাকার হয়ে যায়। কারণ একই ব্যক্তি দেখেন
শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী ছিলেন, একই সাথে তিনি আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন। ফলশ্রুতিতে তিনি কোনটা দলের স্বার্থ আর কোনটা রাষ্ট্রের স্বার্থ কোনটা, এটা কিন্তু তিনি আলাদা করতেন না, সব কিছু একাকার করে ফেলছেন। সেই জায়গা থেকে কিন্তু আমরা এই পরিবর্তনের জায়গায়, মৌলিক পরিবর্তন জায়গায় আমরা বারবার আচ্ছা, সেই জায়গা থেকে আপনারা কত দূর অগ্রসর হয়েছেন? আপনি কি মনে করছেন যে এটা আমাদের যে প্রস্তাব, সেই প্রস্তাবের বিকল্প কিংবা ভালো প্রস্তাব এখন পর্যন্ত কোনো দল দিতে পারেনি? ফলে আমরা মনে করি আমাদের এই প্রস্তাবটাই হচ্ছে স্থায়ী সমাধান, এবং বাংলাদেশ রাষ্ট্র হয়তো এই মুহূর্তে যদি রাজনৈতিক দলগুলো বোধোদয়ের জায়গা থেকে তার দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি রাজি নাও হয়, বাংলাদেশ রাষ্ট্রের সমাধান ওইখানে যেতেই হবে, নতুন সংবিধানে গিয়েই তাকে এই সমাধানটা করতে হবে। হয়তো এখন করবে না, 2 বছর পর, 4 বছর পরে তারকে ওই সমস্যার সমাধান, এবং এটা আমাদের রাজনৈতিক দল আকারে, রাজনৈতিক আকারে এটা লক্ষ্য অর্জনের জন্য আমাদের রাজনৈতিক সংগ্রামগুলো চলবে আর কি। এখন হয়তো এই নির্বাচনে সেটা কতটুকু আদায় হবে সেটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপর, আন্দোলন সংগ্রামের উপর, টেবিলে নেগোসিয়েশনের উপর, অন্য দলগুলোর নিজেদের ভিতর থেকে পরিবর্তন হওয়ার অনেকগুলো মাধ্যমের মূলত হবে। আমি আপনার কাছে এবার আসছি, সেটা হচ্ছে যে জামাত বিএনপি একসময় রাজপথের পাশাপাশি দল ছিল, একসময় জোটও ছিল। 17 সালে জোটটা ভেঙে যাওয়ার পরে তারা আলাদা ছিল, কিন্তু গত 15 বছর ধরে, মনে আরো 23-এর দিকে মনে হয় 17 সালে নিষ্ক্রিয় ছিল, 23 দিকে ইলেকশন তো একই আমরা থিমটা বুঝতে পারছি। সেটা হচ্ছে যে তারপরেও দেখলাম যে 5 আগস্টের পরে বিএনপি আর জামাতের মধ্যে একটা দা কুমড়া সম্পর্ক আমরা দেখছি, এবং অনেক ক্ষেত্রে এত বেশি রাইভালি আমরা দেখছি যে অনেক জায়গায় কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করলাম, জামাত আরো মডার্ন হওয়ার চেষ্টা করছে এর মাঝে। তারা তাদের রক্ষণশীল ইমেজকে বের হচ্ছে, তাদের লোগো চেঞ্জ করার কথা বলছে, তারা শরিয়া আইনের বিষয়ে নানা রকম ব্যাখ্যা টেখ্যা দিচ্ছে, এবং জামাত এখন ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে। এই জামাতের এই রেডিকুলাস চেঞ্জটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আইডেন্টিটি কিভাবে তৈরি হয় সেটা মনে হয় আমাদের একটু বুঝলে এই কথাটা বলা যাবে। সেটা হচ্ছে যে আইডেন্টিটি তৈরি হয় আদারিংয়ের মাধ্যমে। একটা বড় ফ্যাক্টর হচ্ছে আদারিং এবং সিমিলারিটি, দুইটাই। হ্যাঁ, যে আপনি আমি একই, তখন আমাদের একটা কমন একটা আইডেন্টিটি তৈরি হয়। আবার যখন আপনি এবং আস এবং আদার, এই যখন দুইটা আলাদা সেগমেন্ট তৈরি করতে পারবেন, সেটা একটা আইডেন্টিটি, দুইটা ডিফারেন্ট আইডেন্টিটি তৈরি হয়। আমাদের যখন কমন এনিমি ছিল শেখ হাসিনা এবং তার যে দল, তখন হচ্ছে আমাদের একটা আস আইডেন্টিটি তৈরি হয়েছিল। সেটা আরও অনেকের সাথেই আমাদের একটা আস আইডেন্টিটি তৈরি হয়েছিল। তার মানে এই না যে আমরা একই আইডিওলজিতে বিশ্বাস করি। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক কোয়ালিশন আমাদের তৈরি হয়েছিল। শেখ হাসিনার অ্যাবসেন্সে এবং তার যে রাজনৈতিক দল আওয়ামী লীগ যখন আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে আর গুরুত্বপূর্ণ থাকলো না, তখন এই যে আইডিওলজির যে বিভেদ এবং একটা দুইটা ডিফারেন্ট আইডেন্টিটি তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটা শুরু হলো। এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা যে একসময় আমরা একসাথে একটা জোটে ছিলাম বলে সবসময় আমরা একসাথেই সরকার গঠন করব, কোনো বিরোধী দল থাকবে না, সেটা তো একটা ভালো গণতন্ত্রও না। যে কোনো গণতন্ত্রে আপনার একটা শক্তিশালী বিরোধী দল থাকবে, একটি রাজনৈতিক দল, প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমি ওই বিষয়টাতে আসছি, কিন্তু আপনি এই কথাটা ভালো বলেছেন। সেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতাটা একটা ডেমোক্রেটিক একটা রাইভালরি থাকা ভালো, কিন্তু সেইটা এমন একটা জায়গায় না যাক যেটা একটা বিভেদ তৈরি হবে। কারণ আমাদের সামনের দিনে যে রাজনীতি, সেই রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতাটা পলিসি ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত, সহিংসতা ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা নয়। কারণ আমরা সেই ইতিহাস আমরা দেখেছি, তাই না? অতএব সামনের দিনের যে পলিটিক্স, সেই পলিটিক্সে বিএনপি এবং জামাতে ইসলামী দুই রাজনৈতিক দলের উচিত তাদের পলিসি জনগণের সামনে উপস্থাপন করা, এবং জনগণ সিদ্ধান্ত নেবে যে পলিসি অনুযায়ী তারা কোন রাজনৈতিক দলকে ভোট দিবে এবং নির্বাচিত করবে, এবং সহিংসতার ভিত্তিতে যাতে সেটা না হয়। কিন্তু আমরা এটা চাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমি বলবো যে এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছে আসলে জামাতে ইসলামী। এবং আমরা বিশেষ করে অনলাইনে যদি আপনি খেয়াল করে দেখেন, তারা একটা রুল ফলো করে, যেটা আমার কাছে মনে হয় এটা একটা বিজেপি রুল বুক। তার মানে যদিও দুইটা আলাদা দেশ এবং দুইটা আলাদা ধর্মকে ব্যবহার করে দুইটা রাজনৈতিক দল
আমরা উত্থান দেখছি, কিন্তু বিজেপি যেভাবে ভারতে হচ্ছে যে রুল বুক ফলো করে উত্থান হয়েছে, যেভাবে তারা ধর্মকে ব্যবহার করেছে, সেই একই রুল বুক ফলো করে আমরা জামাত ইসলামের উত্থান আমরা এখানে দেখছি। বিশেষ করে অনলাইনে যদি দেখেন যে তারা কিভাবে একজনকে ভিকটিম বানায় এবং কিভাবে একজনকে বুলি করে, তার নামে হচ্ছে ফেক নিউজ, প্রোপাগান্ডা, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে তাকে হচ্ছে যে এক ধরনের অ্যাকসেপ্টেন্স নষ্ট করে দেয়। মানে ফাইন মর্নিং আপনি সকালে উঠে দেখবেন যে আপনি ভারতের এজেন্ট, আমি রয়ের এজেন্ট, হ্যাঁ, সেটা বানিয়ে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। যে মির্জা ফখরুল সারা জীবন ভারতীয় রাজনীতির বিরুদ্ধে তিনি কথা বলে আসলেন, যে রিজভী সাহেব হচ্ছে তার নিজের চাদর পুড়িয়ে হচ্ছে যে এই আন্দোলনে শরিক হলেন, যে সালাউদ্দিন সাহেব নিজে হচ্ছে গুমের ভিকটিম, তারা সবাই আমরা দেখি রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট হয়ে গেছেন। এই যে মানে ম্যানুফ্যাকচারিং কনসেন্টকে ম্যানুফ্যাকচার করার যে ক্ষমতা, অসংখ্য লক্ষ লক্ষ মানুষকে একটা সেটা বট ফোর্স হোক আর অর্গানিক ফোর্স হোক, এই মনে করেন একসাথে 10,000, 20,000, 30,000 মানুষকে অ্যাসেম্বল করে তাদেরকে কোনো একটা ব্যক্তিকে অ্যাটাক করা, বিশেষ করে আপনি যদি উইমেন হ্যারাসমেন্টগুলো দেখেন বিভিন্ন জায়গায়, সেটা ভয়ঙ্কর একটা জায়গায় এসে পৌঁছেছে, যেটা জামাতের অনেক লিডার আবার স্বীকারও করেন যে তাদের যে মানে আমরা ফান করে বলি বটর বাহিনী, সে আল বটর বাহিনী কিভাবে হচ্ছে মানুষকে এক ধরনের ট্রমাটাইজ করে ফেলতে পারে। এটা কিন্তু পুরোপুরি বিজেপি রুল বুক। আপনি যদি অনেক বই আছে, আই এম এ ট্রল একটা বই আছে, বিজেপি কিভাবে কাজ করে, সেটা যদি আপনি পড়ে দেখেন তাহলে একই রুল বুক ফলো করে কিন্তু জামাত ইসলামী সেটা করছে। অর্থাৎ এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে এখনও বিএনপি কিন্তু এই ট্রলিংয়ের ক্ষেত্রে একটা উইক পজিশনে রয়েছে। তারা এখনও সেইভাবে অনলাইন ব্যবহার করছে না তার প্রতিপক্ষকে সাহায্য করার জন্য। সেটা একটা ভালো দিক যে বিএনপি এখনও হচ্ছে এক ধরনের ভদ্র রাজনীতি করার চেষ্টা করছে, কিন্তু সামনের দিনে সেই রাজনীতি এরকম থাকবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে যদি এটা চলমান থাকে। কিন্তু শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে, এটা আমার আশা যে সামনের দিনে আমাদের রাজনীতিটা সহিংসতার রাজনীতি না হোক, মিস ইনফরমেশন ডিসইনফরমেশন রাজনীতি না হোক, বরং প্রতিদ্বন্দ্বিতা হোক পলিসি ভিত্তিক। আদিব, আমি একটু অন্য বিষয়ে আলাপ করি যে 5 আগস্টের যে বিপ্লব উত্তর আমরা বাংলাদেশের রাজনীতিকে কোনভাবে দেখতে চাই এবং আমাদের আগামীতে যারা ক্ষমতা আসবে তারা বাংলাদেশের জনগণের সাথে কিভাবে আচরণ করবে, কিভাবে কাজ করবে, এবং এই 5 আগস্টের অভ্যুত্থান থেকে আমাদের রাজনীতিটা কতটুকু শিখছে আপনার কাছে কি মনে হয়? আপনি তো নতুন একটা রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় একজন নেতা, আপনার কাছে কি মনে হয় যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে পরিবর্তন এসেছে? প্রথমত বিষয় হচ্ছে যে দেখেন, আমরা বাংলাদেশের ক্ষমতা কাঠামোর যদি পুরোটা বিশ্লেষণ করি, আমরা এখানে দেখি যে 2 মিনিটে বলবেন, আমাদের হাতের সময় প্রায় শেষ। বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা নানাভাবে তাদের আদর্শের কথা বলে। বিএনপি জাতীয়তাবাদী আদর্শের কথা বলে, আওয়ামী লীগ তাদের ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনা, নানা বিষয়গুলো বলে, কিন্তু ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে কেউ কিন্তু তার আদর্শে খুব অটল থাকে না। কারণ এটা যদি অটল থাকতো তাহলে এটার সবচেয়ে বাংলাদেশে বড় লিটমাস টেস্ট হচ্ছে জামাত ইসলাম। আপনি 91 সালে বিএনপি ক্ষমতায় গেছে জামাত ইসলামকে সাথে নিয়ে, 2001 সালে আবার ক্ষমতায় গেছে, সেখানেও তার জামাত ইসলাম। 91 সালে অনেক দলই জামাতকে টানানোর চেষ্টা করছে, জামাত বিএনপির সাথে গেছে, সেখানেও তার ঐতিহাসিক বিএনপির প্রতি হয়তো তাদের সেই দায়বদ্ধতা থাকে, সেটা পে করছে। কারণ এই জামাতও আবার তার প্রতি দায়বদ্ধ হওয়ার কারণ আছে, জিয়াউর রহমান যখন দায়িত্ব পালন করছে তখন তিনি কিন্তু জামাতের যে তৎকালীন মানে যে আমির, তাকে দেশে আনা, তার নাগরিকত্ব বিষয়, একই সাথে শেখ হাসিনাকেও দেশে আনার এই বিষয়গুলো কিন্তু জিয়াউর রহমানের জায়গার থেকে হয়েছিল। তো ফলশ্রুতিতে আমরা যেটা দেখি যে ধরেন এখন যেটা হচ্ছে যে জামাত আর বিএনপির পজিশনটা ফুল একেবারে 60 যায়, তাহলে এখানে মূল মানদণ্ড হচ্ছে ক্ষমতা আরোহণ। রাজনৈতিক দল তো ক্ষমতা যাওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দল ক্ষমতা যাওয়ার আরোহণ করবে, তার মানে ক্ষমতা যাওয়ার আরোহণ করলে তার যেই জায়গাটি সে বলে যে আদর্শের জায়গাটি, সেটা হচ্ছে যে মাঝে মাঝে কি পরিবর্তন হচ্ছে। এবং আপনি সংবিধানের যতগুলো সংশোধন পরিবর্তন দেখবেন, যেই দল ক্ষমতায় গেছে তার দলীয় আদর্শ অনুযায়ী সংবিধানের পুরো মূলনীতি পর্যন্ত তারা হচ্ছে পরিবর্তন করার চেষ্টা করছে। সেই জায়গাটা থেকে আমরা কিন্তু বারবার বলছি যে বাংলাদেশের এই যে ক্ষমতা কাঠামোর, বাংলাদেশের একটা স্ট্যান্ডার্ড দরকার।
একটা রাজনৈতিক স্ট্যান্ডার্ড দরকার, যেটা আপনি কতটুকু করবেন। আপনার দলীয় আদর্শ ভিন্ন হইতে পারে, আপনি মানবাধিকার বিষয়ে আপনি কোনো লঙ্ঘন করতে পারবেন না, আপনি নাগরিকদের মৌলিক যে অধিকার সেই অধিকারগুলোকে আপনি লঙ্ঘন করতে পারবেন না। আপনার দেশের আমি যে প্রশ্নটা করছিলাম 5 আগস্টের পরে এই পরিবর্তনটাকে আপনি রাজনীতির মধ্যে পরিবর্তনগুলোর ক্ষেত্রে খুব বেশি যে পরিবর্তন হয়েছে বিষয়টা না, তবে কিছু পরিবর্তন তো তাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। কারণ পূর্বের যেভাবে রাজনৈতিক ভাবে যেভাবে দেখতো কিংবা চিন্তা করতো, এখন তো কিছুটা জায়গায় তাদের পরিবর্তন হচ্ছে। কারণ আগের রাজনৈতিক এখানে আপনার যেটা হচ্ছে যে আপনি অনেক কিছু লুকানোর যেত, এখন কিন্তু সবকিছু ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। মানে আপনার হচ্ছে জীবনে আগের মতন আর রাজনীতিটা চলবে না বাংলাদেশে। আমি আসলে আমাদের হাতে প্রায় সময় শেষ, আমি আপনার কাছে একটু আসি। আপনি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি কেমন হবে আমিও উত্তর দিতে চাই। আসলে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি কেমন হবে এবং বিএনপি রাজনীতি কেমন হবে সেটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। এবং আমার এই বক্তব্যটা আসলে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও বক্তব্য, এবং আসলে তার ভিশন এবং তার মিশন এবং আমাদের মিশনে এখানে একটা সম্মিলন ঘটেছে। এবং তার নির্দেশেই আমি একটা কথা আপনাদের বলতে চাই এবং আপনার মাধ্যমে যারা শুনছেন তাদেরকেও বলতে চাই, ভবিষ্যতে যে বিএনপি রাজনীতি সেখানে কিন্তু নতুন একটা জিনিস আসছে, যেটা এই মাস অথবা সামনের মাসে আপনারা দেখতে পারবেন। বিশেষ করে আমরা অনেক সময় দেখি রাজনীতিবিদরা যখন প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি আসলে পরবর্তীতে পূরণ হবে কিনা এটা নিয়ে সন্দেহ থেকে যায়। যে কারণে আমরা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের মানে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আমরা কয়েকটা প্ল্যান আমরা দিতে যাচ্ছি। এই প্ল্যানগুলো হবে আমাদের হেলথ সম্পর্কিত, এডুকেশন সম্পর্কিত, এগ্রিকালচার সম্পর্কিত, এনভায়রনমেন্ট সম্পর্কিত এবং এমপ্লয়মেন্ট সম্পর্কিত। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিভাবে হেলথ কার্ড দিব, জনগণ কিভাবে হচ্ছে হেলথের সুবিধা পাবে এবং সেই সুবিধাটা স্পেসিফিক কোন কোন সুবিধা পাবেন সেটা আমরা বলে দিব। আমরা বলবো যে এডুকেশনে আমরা হচ্ছে নতুন নতুন ল্যাঙ্গুয়েজ শেখার সাথে সাথে কিভাবে শিক্ষাকে ব্যবহার করে মানুষ নতুন জব তৈরি করতে পারবে, প্রবাসে হচ্ছে তাদের নতুন একটা চাকরির ক্ষেত্র তৈরি হবে, সেটা আমরা বলবো। আমরা এগ্রিকালচারে আমরা কিভাবে হচ্ছে আমরা উন্নতি নিয়ে আসবো, কিভাবে ফসলের উৎপাদন বাড়াবো এবং এগ্রিকালচারকে ব্যবহার করে আমরা কিভাবে হচ্ছে দেশের অর্থনীতি হচ্ছে সামনের দিকে নিয়ে যাব সেটার কথাও কিন্তু আমরা বলবো। এই যে সম্পূর্ণ নতুন পলিসি বেসড একটা পলিটিক্স, সেই পলিটিক্সটাই আমার কাছে মনে হয় নতুন বাংলাদেশের রাজনীতি, নতুন বিএনপি রাজনীতি। আচ্ছা, ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব এবং সাইমন পারভেজ, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।